রাজশাহীতে বসে ভার্সিটি স্টুডেন্ট তোমরা মিলে বাংলাদেশের ইফ আই এম নট রং এক্সাম প্রিপারেশনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছো। রাইট। আমাদের কাছে মনে হয়েছে যে একটা ইউজারের প্রপার পড়াশোনা হওয়ার জন্য তিনটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হইতেছে প্র্যাকটিস, একটা হচ্ছে লার্নিং, থার্ড হইতেছে জাস্ট গন ক্রেজি। ওই দিন রাতে আমাদের 30,000 সেলস হয় ওই একদিনেই। টিং টিং করে নোটিফিকেশন আসতেই আসে। 5 বছর হয়ে গেছে চর্চা, এই ফিলিংটা এখনো টপ করতে পারি নাই। স্টুডেন্টরা যে যেখানেই ক্লাস করুক, কিন্তু আমি প্র্যাকটিস করবো চর্চাতেই। সুপার অ্যাপ ফর লার্নিং এর যদি কোনো সুপার অ্যাপ হয়ে থাকে এইটা হওয়ার পটেনশিয়াল আছে। তোমাদের একটা 1.8 মিলিয়ন ডাউনলোড হওয়া একটা অ্যাপ বাতিল হয়ে যায়, এখন তোমাদের নতুন অ্যাপ আবার শূন্য থেকে শুরু করে 500K ডাউনলোড। কি হয়েছিল ঘটনা? রাজশাহীতে বসে ভার্সিটি স্টুডেন্ট তোমরা মিলে বাংলাদেশের ইফ আই এম নট রং এক্সাম প্রিপারেশনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছো। রাইট 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 ভাই। তুমি এখনো ভার্সিটি শেষ করনি, তুমি শুরু করছো কবে এটা? আমার ছোটোবেলা থেকে একটু উদ্যোক্তা হওয়ার শখ ছিল। প্রবলেম থাকলে আমি একটু সলভ করার ট্রাই করতাম। তো 20 সালের শেষের দিকে, তখন হচ্ছে কোভিড শেষ হবে অবস্থা, 21 সালের শুরুর দিকে। তো অ্যাডমিশন পরীক্ষাগুলো কাছাকাছি চলে আসছিল। তো আমাদের ফ্রেন্ডস অ্যান্ড আমরা সবাই ডিসিশন নিলাম যে আমরা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য আমরা উদ্ভাসে ভর্তি হইলাম। তো একটা ব্যাক স্টোরি, আমরা মোটামুটি সবাই ভালো স্টুডেন্ট ছিলাম, পিএসসি জেএসসি এসএসসি সব জায়গায় মোটামুটি বৃত্তি পাইছি। তো যেটা দেখলাম যে উদ্ভাসে উইকলি আর ডেইলি পরীক্ষাগুলোতে আমরা কেউ হচ্ছে 50-এর মধ্যে 10+ পাইতেছি না মার্ক, তো খুবই পোর মার্ক পাইতেছি। তো তখন যেটা রিয়ালাইজ করলাম যে এসএসসি এইচএসসির এক্সামগুলো আর অ্যাডমিশন এক্সাম কমপ্লিটলি ডিফারেন্ট। কারণ হচ্ছে এসএসসি এইচএসসিতে টিচার যেগুলো শেখায়, যে এক্সাম্পলগুলো করায়, ঘুরায় ফিরে ওখান থেকে কোয়েশ্চেন আসে। কিন্তু অ্যাডমিশনে কিন্তু এইভাবে কোয়েশ্চেন আসে না। অ্যাডমিশনে আমাকে এই ধরনের প্রবলেম দেওয়া হয়, অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিংয়ে, যেটা হইতেছে আমি আগে হয়তো করি নাই। তো এটার জন্য আমরা রিয়ালাইজ করলাম যে আমাদের হচ্ছে প্র্যাকটিসে কমতি হচ্ছে। তো এখন আমরা সার্চ করা শুরু করলাম যে কোথায় এমন কোনো প্ল্যাটফর্ম আছে কিনা যেখানে বেশি বেশি পরীক্ষা দেওয়া যাবে, একটা চ্যাপ্টারে যত ধরনের প্রবলেম হয় সেগুলো সব একসাথে পাওয়া যাবে, যে সলভ করা যাবে, যেন একটা অ্যাসেসমেন্ট হবে, যাতে আমরা হইতেছে উদ্ভাসের ওই পরীক্ষাগুলোর জন্য প্রিপেয়ার করতে পারি। তো আমরা সার্চ করে দেখলাম এইরকম কিছু ছিল না। সো উই ডিসাইডেড যে আমরা হচ্ছে একটা ডেটাবেস বানাবো, যেখানে হচ্ছে একটা চ্যাপ্টারে যত ধরনের প্রবলেম হওয়া পসিবল সব প্রবলেমগুলো লিস্টেড থাকবে। দেন হচ্ছে একটা সফটওয়্যার হবে যে ডেটাবেসে কোয়েশ্চেনগুলো জাস্ট পুল করবে, দেন হচ্ছে একটা এক্সাম ক্রিয়েট হয়ে যাবে। ওয়েট, তুমি তখন মানে ভর্তি পরীক্ষার প্রিপারেশন নেয় স্টুডেন্ট? রাইট, ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিব 6-7 মাস পরে ভর্তি পরীক্ষা, এরকম আর কি। হ্যাঁ, ওকে, তারপর? হ্যাঁ, তো আমরা হইতেছে মোটামুটি 1-1.5 মাসের মধ্যে একটা ওয়েবসাইট বানায় ফেললাম। তো দেন হচ্ছে নিজেরা ওই ওয়েবসাইটটার প্রোডাক্টটা টেস্ট করলাম যে আসলে এই কোয়েশ্চেনগুলো আসতেছে, যে পরীক্ষাটা দিতেছি পরীক্ষাগুলোতে ভালো করা যাইতেছে কিনা। তো দেখলাম যে আসলে ইফেক্টিভ হচ্ছে। আগে যেটা 6-7 ঘন্টা লাগতো ওয়েবসাইটের মাধ্যমে ওই প্র্যাকটিসটা করার পরে, আমার হচ্ছে ইফেক্টিভ হইতেছে আমার প্র্যাকটিসটা, এবং আমি আসলেও মোটামুটি ভালো করতে পারছি। রেজাল্ট ভালো হওয়া শুরু হ্যাঁ, হলো। রেজাল্ট ভালো হওয়া শুরু হলো। অ্যাটলিস্ট 10-এর জায়গায় 20-30 পাইতেছি আর কি, এরকম। তখন তো এটা জাস্ট একটা ওয়েবসাইট, এটা Right. ব্যবসা হলো কবে? ব্যবসা এটা টাইম লাগলো। আমরা হচ্ছে যখন দেখলাম যে আসলেও প্রোডাক্টটা কাজ করতেছে না, আমাদের ফ্রেন্ডসরা ইউজ করতেছে, যে মনে হইতেছে যে এটা একটা নেসেসিটি আছে, তখন আমরা হচ্ছে একটা নাম ঠিক করলাম যে আমরা চর্চা দিব, এবং আমাদের স্লোগান হবে চর্চা করো নিজের গতিতে। আমার মনে আছে 21 সালের 7 ফেব্রুয়ারি একটা পোস্ট দিলাম যে আমরা একটা ওয়েবসাইট বানাইছি, এখানে হয়তো সবাই প্র্যাকটিস করতে পারবা তোমরা ফ্রেন্ডসদের মধ্যে। তাই আমরা পোস্ট দিলাম আর কি। আমি আর আমার ফ্রেন্ড 2 জন মিলে স্টার্ট করলাম। দেওয়ার পরে সবাই হইতেছে আসা শুরু করলো, প্র্যাকটিস করলো। আমরা ভাবছিলাম যে প্রোডাক্টটা তো খুবই ভালো, ওয়ার্ড অফ মাউথ থেকে একটা বিশাল বড় নেটওয়ার্ক ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে এবং ভাইরাল হয়ে যাবো আমরা, কারণ একটা তো জেনুইন ভালো নেসেসিটি দরকার আছে। তো সেটা হইল না। আমরা মনে হয় দিনে 5-7টা 6-10টা করে সাইন আপ পাইতেছি, পরীক্ষা দিতেছে, ইউজাররা রিটেইন করতেছে, বাট হচ্ছে খুব একটা ভাইরালিটি ক্রিয়েট হইল না। তো এভাবে আমরা চিন্তা করলাম যে এখন কীভাবে মানুষজনের কাছে পৌঁছানো যায়, কীভাবে স্টুডেন্টদের জানানো যায়। ওই সময়ও বেশ কিছু ইনফ্লুয়েন্সিয়াল টিচার্স ছিলেন, যারা হইতেছে ইউটিউবে গাইডলাইন ভিডিওস বানাইতেন। তো সিয়াম মোল্লা নামের এক বড় ভাই ছিলেন, উনি হচ্ছে ঢাবির ফার্মাসিতে পড়তেন আর কি। আমাদের সময় উনি বেশ ভালো ভিডিও বানাইতেন। ওকে, অনলাইনে ভালো জনপ্রিয় টিচার। বেশ জনপ্রিয় টিচার। তো উনাকে অ্যাপ্রোচ করলাম যে ভাই, আমরা একটা প্রোডাক্ট বানাইছি, তো আপনি যদি আপনার ভিডিওতে একটু বলে দিতেন তাহলে হয়তো ইউজাররা ইউজ করতো। তো ভাই হচ্ছে একটা ভিডিও বানান, ওই ভিডিওতে চর্চা কীভাবে পড়াশোনাতে কাজে লাগাবে এবং ইউজ করবে এটা বলেন। এর আগে বলি যে আমাদের একটা টেলিগ্রাম বট ছিল। যখন একটা ইউজার সাইন আপ করতো তখন হচ্ছে আমাদের মেসেজ আসতো যে অমুক ইউজার সাইন আপ করছে।
তো আমরা জেনারেলি 10-15টা পাইতাম দিনে। তো ভাই যখন ভিডিওটা আপলোড দিল, ইট জাস্ট গন ক্রেজি, মানে একবারে টিং টিং করে নোটিফিকেশন আসতেই আছে। অ্যান্ড আমি এই ফিলিংটা কোনোভাবে, আমি এতদিন হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে চর্চার, এই ফিলিংটা এখনো টপ করতে পারি। দ্যাট ওয়াজ পেইড সাবস্ক্রিপশন, নট পেইড সাবস্ক্রিপশন অনলি, যেটা হয়ে যাচ্ছে সাইন আপ করতেছে, সাইন আপই তো আসতো 10-15টা করে। তো ওই সময় একবারে নন স্টপ, লিটারেলি মানে কোনো গ্যাপ নাই, এইভাবে সাইন আপের আসতেছে এবং কিছু পারচেজও হচ্ছিল। তো হচ্ছে আমার মনে আছে যে ওই ভিডিওতে ভিডিও আপলোড দেওয়ার পরে 3 দিনের মধ্যে আমাদের 5,000 সেলস হয়। আমাদের তখন সাবস্ক্রিপশনের প্রাইস ছিল 99 টাকা, তো 5,000 সেলস হয়। টাকা কিন্তু দ্য ফিলিং, ক্যান ইউ সি দ্যাট? মানে রিয়েল এন্টারপ্রেনারশিপের আনন্দ পাওয়া শুরু। অ্যাকচুয়ালি এন্টারপ্রেনারশিপের আনন্দ পাওয়া গেছে ওই সময়। আর ফ্রি কতজন সাইন আপ করছিল? ফ্রি 3,000-এর মতো সাইন আপ করছিল। 3,000 ফ্রি সাইন আপ থেকে 3,000 থেকে 99 টাকা করে দিয়ে হচ্ছে 5,000 টাকা আর্ন হ্যাঁ, হয়েছে। 5,000 টাকা earn হয়েছে। ওয়াও, মাশাআল্লাহ। বাট দ্যাটস দ্য ফার্স্ট একটা ফার্স্ট, হ্যাঁ, এই যে victory. তখন আমরা আসলে রিয়ালাইজ করছি যে আসলে প্রোডাক্টটা ইউজার পটেনশিয়াল আছে এবং ইউজাররা এটা অ্যাকসেপ্ট করবে। তো একটা পর্যায়ে যে ওই যে 3 দিনে যে 5,000 সেলস হইলো, প্লাস হচ্ছে 3,000 সাইন আপ আসলো 3 দিনে, এইটা তো এত আসতে থাকে না, তো আস্তে আস্তে কমে গেছে। দেন উই আর ফাইন্ডিং আউট যে কি প্রসেস থাকতে পারে। টিচারদের অ্যাপ্রোচ করা স্টার্ট করলাম। ওখানে কিছু কিছু ভালো ভালো টিচার ছিলেন যারা হইতেছে তাদের কমিউনিটিগুলোতে পোস্টগুলো দিতেন যে চর্চা ইজ আ প্ল্যাটফর্ম যেখানে প্র্যাকটিস করা যাবে। ওখান থেকেও কিছু ইউজার আসা শুরু করলো। এর মধ্যে আমরা আরও প্রোডাক্টটা আর একটু ডেভেলপ করলাম। তো আমাদের কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের কোনো নলেজ ছিল না। আর যে আমাদের যে কিছু বুস্ট চালাইতে হবে, কিছু হইতেছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হবে, এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমাদের মনে হইতো যে প্রোডাক্ট ভালো, এটার হচ্ছে ওয়ার্ড অফ মাউথ থেকে ছড়াইতে হবে। আমাদের এই টেন্ডেন্সি ছিল, অ্যাটলিস্ট এটা আমি বলতেছি 21 সালের কথা, রুয়েটা তখনও ভর্তি হই নাই। আর তখন কতদিন হয়েছে চর্চা বানিয়েছো? এটা ভাই চর্চা বানানোর, আমি যে কথা বলতেছি এটা হচ্ছে 4-5 মাসের কথা বলতেছি। 4-5 মাস। তোমার ভর্তি পরীক্ষা শেষ? না, আমি ভর্তি পরীক্ষা এখনো যাই নাই। ভাই ও এখনো ভর্তি পরীক্ষা দেয় নাই, ও অলরেডি ব্যবসাটা বড় করার জন্য কিন্তু লেগে গেছে। আর কোথায় ভর্তি হবো ডাজন্ট ম্যাটার। না, এখনো ভর্তি পরীক্ষায় আমি এখন যেটা বলবো এটা হচ্ছে মোটামুটি 3 মাস সময় আছে বাকি। ভর্তি পরীক্ষা 3-4 মাস সময় আছে। আরেকটা কোয়েশ্চেন যে তুমি অ্যাপটা কি তুমি নিজেই সম্পূর্ণ ডেভেলপ না, করছো? আমি মোটামুটি একটা ভালো সার্কেলে বড় হয়েছি। তো আমার একটা ফ্রেন্ড ছিল সৈয়দ রুবাব রেদওয়ান, ও হচ্ছে খুবই টেক এক্সপার্ট। ও মানে হচ্ছে ক্লাস 6-7 থেকে ও প্রোগ্রামিং করে। ও হচ্ছে ইন্টারন্যাশনাল ইনফরমেটিক্স অলিম্পিয়াডে 3বার ব্রোঞ্জও পাইছে। তো ও হচ্ছে টেক সাইটটা শুরুতে বেশি ইনভলভ ছিল এবং দেখতো, আমিও কিছু কিছু হেল্প করতাম। দিয়ে আমরা দুইজন মিলে আর কি শুরু করছিলাম ওই ওয়েবসাইট বানানো। তখন ওয়েবসাইট ছিল, তখন ওয়েবসাইট ছিল জাস্ট, রাইট। ওকে, বিউটিফুল। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, তোমরা পেমেন্ট কালেক্ট করতে কিভাবে? শুরুতে পেমেন্ট তো কারেক্ট যখন করবো তখন তো হচ্ছে বিকাশের সাথে কথা বলে যে আমার তো প্রথমে একটা ট্রেড লাইসেন্স লাগবে অ্যান্ড এই জিনিস লাগবে, যেটা শুরুতে আমি তখন অ্যাডমিশন পরীক্ষাও দেই নাই। তো আমরা যেটা করতাম যে আমার যে নাম্বারটা, এই নাম্বারে বিকাশে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকতো যেখানে সেন্ড মানি করে স্ক্রিনশট দিতে হবে, এইভাবে করতাম। বাট এই যে সিয়াম মোল্লা ভাইয়ের ভিডিওর পরে আমরা হইতেছে মোটামুটি ইনকর্পোরে একটা ট্রেড লাইসেন্স করে ফেলি। ট্রেড লাইসেন্স করে আমরা বিকাশের সাথে এসএসএল কমার্সের সাথে কথা শুরু করি যে আমরা একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করবো আমাদের ওয়েবসাইটে। অ্যান্ড এইটাও ছিল একটা ডিসিশন একটা জিনিসের জন্য, যেটা বলবো এখন। এই যে সিয়াম মোল্লা ভাই সাথে আরও পরে কথা হয়, আরও ভিডিওস বানান, তো একটা মোটামুটি ইউজার আসছিল আর কি। প্রতিদিন দেখা যাচ্ছে 300-400 জন সাইন আপ হচ্ছে। তো আমরা এখন চিন্তা করলাম যে এটা আরও কীভাবে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা যায়। তো যেটা বলছিলাম যে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের তেমন নলেজ ছিল না। তো কিন্তু আমি খুব হচ্ছে এনআইচ স্যারের ভিডিওগুলো দেখতাম। এনআইচ স্যার, রাইট, এনআইচ চৌধুরী স্যারের ভিডিওসগুলো খুব দেখতাম। আমার কাছে মনে হতো যে ওনার ভিডিওগুলো অ্যাটলিস্ট যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতেছে বা আমার এই যে তখন স্টুডেন্টরা, তো আসলে টার্গেট অডিয়েন্স, তো তখন হইতেছে উনি ভিডিওতে যদি কোনোভাবে বলেন তাইলে হইতেছে খুব জিনিসটা চলবে। তো অবশ্যই এখন ওনাকে অ্যাপ্রোচ করার জন্য আমাদের তো ফান্ডস থাকতে হবে, বাট আমাদের তো রেভিনিউ নাই। তো তখন একটা খুবই বোল্ড ডিসিশন নেই আমরা, যে আমার বাবার একটা ক্রেডিট কার্ড আছে, তো ক্রেডিট কার্ডটা আমি ইউজ করতাম। তো ভাবলাম যে আমার কাছে মনে হইলো আমার আর রুবাবের কাছে যে আমরা যদি সামহাও এই অ্যাটেম্পটা নেই, আমরা এই প্রমোশনটা করার পরে যেই অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে এবং ইউজার আসবে, সেটা টপ করে ফেলবে আর কি, আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা টপ করে ফেলবে।
তো আব্বুকে না জানাই উই জাস্ট ওয়েন্ট উইথ দ্য ক্রেডিট কার্ড অ্যান্ড আমরা হচ্ছে যাই হোক আমরা একটা আঙ্কেল ইনভেস্টমেন্ট মেসেজ চেকও করে মেসেজ চেক করে না। ওকে, তো আমরা ইনভেস্টমেন্টটা করি, স্যার হচ্ছে একটা ভিডিও বানান। কত সালে এটা? এইটা হচ্ছে 21 সালে ভাই, 21 চলছে 21 যেটা শেষের দিকে। হাউজ দ্য রেজাল্ট অ্যান্ড রেজাল্ট ওয়াজ ভাই মানে মাইন্ড ব্লোয়িং অ্যাকচুয়ালি, যে ইউজাররা ইউজ করা স্টার্ট করে। অ্যান্ড আমি এখানে একটা নাম্বার বলবো, ওই দিনই আমাদের ওই দিন রাতে আমাদের 30,000 সেলস হয়। এটা একদিনে ওই দিন রাতে যেদিন ভিডিওটা উনি 30,000 30,000 টাকার টাকা sales হয়েছে sales একদিনে? 30,000 টাকা। হ্যাঁ, তখন আমাদের 99 টাকাই হচ্ছে সাবস্ক্রিপশন ছিল প্রাইস। এইটা আমাদের কাছে খুবই ইন্সপায়ারিং ছিল যে এটা ওয়ার্ক করতেছে। অ্যান্ড তারপরে আমাদের মোটামুটি একটা এরকম একটা এইটা তো আর থাকে নাই, একটা মোটামুটি একটা সেলস আসা স্টার্ট করে। অ্যান্ড এখন তো ইউজারও অনেক চলে আসছে, ইউজাররা কিনছেও, তো তারা ফিডব্যাকস দেওয়া স্টার্ট করে, ফিডব্যাকস আসা শুরু করে যে ভাই আপনাদের কোয়েশ্চেন কম, আমাদের আরও কোয়েশ্চেন লাগবে, আপনাদের এখানে মেডিকেল নাই, ভার্সিটি নাই, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ভালো কিন্তু মেডিকেল ভার্সিটির জন্য আরও ভালো করা যায়, একাডেমিকের জন্য নাই। এই ফিডব্যাকসগুলো আসা স্টার্ট করে। আমরা তো এত কিছু জানতাম না এতদিনও, আমরা তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছি, আমরা আমাদের প্রবলেমের কথা চিন্তা করে প্রোডাক্ট বানাইছি। আমরা টিমে ছিলাম, কিন্তু আমি যদি বলি টিম ছিল 4 জনের বেসিক্যালি, আমি, রুবাব অ্যান্ড 2 জন টাইপিস্ট ছিলেন, যারা হইতেছে হচ্ছে ডেটা এন্ট্রির কাজগুলো করতেন অ্যান্ড কিছু রিসার্চের কাজ করতেন, যে এখন কি আছে এগুলো। এখন হচ্ছে ভর্তি পরীক্ষার কাছাকাছি চলে আসে, আর পেজের যে মেসেজিং অ্যান্ড হচ্ছে পোস্ট এগুলো সব আমিই দিতাম। তো এখন এখানে আবার রেসপন্সিবিলিটিও চলে আসে, তো আমাকে একটু ব্যালেন্স করতে হয়। ব্যালেন্স করে তারপরে এখন পরবর্তীতে ভর্তি পরীক্ষার সময় স্টিল পেজে পোস্ট করতে থাকতে হয়। অ্যান্ড যেই পরীক্ষাগুলো আমি দিতেছি সেই পরীক্ষাগুলোর কোয়েশ্চেনগুলো সলভ করে আবার চর্চাতে আমি আপলোড দিতাম, এর মধ্যে একটা পড়াশোনা হয়ে যেত। তো এইভাবেই আসলে কন্টিনিউ করে এই ভর্তি পরীক্ষার ফেজটা। দেন রুয়েটে ফাইনালি ভর্তি হই, রুয়েটে কম্পিউটার সায়েন্সে ভর্তি হই। তখন আমি স্ট্রাগল করতেছি, যে আমার কাছে মনে হইতো যে আমাদের এখন বুস্ট চালানো উচিত, মার্কেটিং করা উচিত, অ্যাওয়ারনেস করা উচিত। কিন্তু এই যে রুবাব, ও হচ্ছে যে ওর কথা হইতেছে যে প্রোডাক্ট এত ভালো হইতে হবে, ওয়ার্ড অফ মাউথ এমনিতেই হবে, টাকা খরচ না করে ইউজার আসবে, এটা ইয়ে ছিল আর কি। মানে হি ওয়াজ গুড ইন কোডিং। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। সো ওর ওই ইয়াটা ছিল। আর তুমি অবশ্য রিয়েলিটিও রিয়েলিটি ইজ নট দ্যাট সিম্পল, উই হ্যাভ টু স্পেন্ড মানি, ডু সামথিং, যে আপনি ইউজার আসুক, অর্গানিক কিছুও করা যেতে পারে, লট অফ স্টাফ। রুয়েটে ভর্তি হওয়ার পরে আমি হচ্ছে, আমার রোল ছিল 6, আমার রোল এখনও 6। তো নাফিসের রোল হচ্ছে 5, আর আমার আরেকটা ফ্রেন্ড আছে স্বচ্ছ, ওর রোল 7। তো আমরা সবাই পাশাপাশি বসতাম, আমরা সবাই রাজশাহীর, তো মানে ভার্সিটিতে যাওয়ার পরে রাজশাহীর মানুষজন কাছাকাছি বসা শুরু করে। দেন আমরা কথা বলতেছি, যে আমি বলতেছি যে ভাই চর্চা তো আমরা করতেছি, চর্চা তোরা ইউজ করছিস কি না? স্বচ্ছ আমার স্কুল কলেজ ফ্রেন্ড, তো ও বলতেছে ও তো জানি। তো নাফিস বলতেছে এটা তো, নাফিসের কথা হইতেছে, বলছে এটা তো বেশ ভালো প্রোডাক্ট, কিন্তু আমি তো রাজশাহীতেই ছিলাম, আমি তো টিচারগুলোর কাছে পড়ছি, কিন্তু আমি তো এটার কথা জানি না। হাউ কাম, এটার কথা তো আমার জানার কথা ছিল, তাহলে কোথাও একটা সমস্যা হচ্ছে। তো বললো যে ও হচ্ছে কিছু ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করছে, হি ক্যান হেল্প মি। তো হচ্ছে আমি, নাফিস, তারপরে বসা শুরু করলাম ফ্রেন্ডসরা ইয়েতে, আমার বাসা তো রুয়েটের একদম সামনে। বসা শুরু করলাম কী করা যায়। তখন দেখলাম যে আমাদের প্রোডাক্টে কিছু ঝামেলা আছে, যেই কমপ্লেন্টসগুলো আগে থেকে আসছিল, যেটা আমি ইগনোর করতেছিলাম কাইন্ড অফ। আমার নিজের জন্য প্রোডাক্টটা যদি ফিক্স থাকে, তাহলে মনে করতাম যে প্রোডাক্ট আসলে ঠিক আছে, এটা আমার একটা বায়াস ছিল। তো ইউজাররা বলতেছিল যে মেডিকেল ভার্সিটির জন্য লাগবে, একাডেমিকের জন্য লাগবে, প্রপার হচ্ছে কন্টেন্ট নিয়ে কোয়েশ্চেন ছিল, বাট ছিল না, মানে টেক প্রবলেমস ছিল না। আমরা উই আর ফ্রম বিগিনিং উই আর ভেরি গুড অ্যাট টেক। আসলে ভালো একজন পাইছে সাথে, রুবাব, রাইট? বিউটিফুল। টেক নিয়ে প্রবলেম ছিল না। এখন তো হচ্ছে কন্টেন্টের ঝামেলা। তো ও এসে বলতেছে নাফিস যে আমাদের এখন কন্টেন্ট অ্যাড করতে হবে, আরও কন্টেন্ট দিতে হবে। তো আমরা সাথে সাথে হচ্ছে কিছু বই টই নিয়ে আসি, দেন রিসার্চ করা স্টার্ট করি যে কীভাবে মেডিকেল ভার্সিটির জন্য জিনিসগুলো দেওয়া যায়, আরও স্ট্র্যাটেজি সাজানো শুরু করি। দেন আমরা আবারও একটা বোল্ড সিদ্ধান্ত নেই যে এখন আমাদের ভর্তি পরীক্ষা এখন আমাদের টার্গেট অডিয়েন্স ছিল হচ্ছে সেকেন্ড টাইম যারা দিবে, আমাদের তো ভর্তি পরীক্ষা শেষ, আমরা তো রুয়েটে ভর্তি হয়ে গেছি, এখন সেকেন্ড টাইম যারা দিবে তারা আমাদের অডিয়েন্স ছিলেন, অ্যান্ড হচ্ছে এইচএসসি স্টুডেন্টরা ছিল। তো আমাদের এখন মেইনলি এইচএসসি স্টুডেন্টদেরকে টার্গেট করতে হবে, কারণ কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা ছিল। তো এইচএসসির জন্য আমাদের কন্টেন্ট দিতে হবে।
আমাদের ব্যাংকে খুব বেশি টাকা ছিল না। এইচএসসির জন্য যদি আমাদের কন্টেন্ট ডেভেলপ করতে হয়, আমাদের আইদার খুব ভালো টেকনোলজি লাগবে, যে আমরা একটা বই বা কোয়েশ্চেন যেগুলো আছে প্রিভিয়াস ইয়ার, সেগুলো তো আমাদের কাছে স্ক্রিপ্ট আছে কোয়েশ্চেনের, তো সেগুলাকে আমাদের ডিজিটাল একটা কন্টেন্টে ক্রিয়েট করতে হবে। আবার হচ্ছে এগুলোর সলিউশনও লেখাতে হবে, বিকজ আদার্স যে বইগুলো আছে সেগুলোর সলিউশন যদি আমরা দিই, ইট ওন্ট ওয়ার্ক, আমাদেরকে নিজেদেরকে সলিউশন লিখতে হবে। তো উই নিডেড যে ডেটাগুলো ডিজিটাইজ করতে হবে অ্যান্ড সলিউশন লেখাতে হবে গুড যারা এক্সপার্ট এই ফিল্ডে। তো আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের যে ফ্রেন্ডসগুলো আছে তাদেরকে আমরা বলবো যে তোরা হচ্ছে সলিউশনগুলো লিখে দিবি, অ্যান্ড আমাদের তো 2টা টাইপিস্ট আগে ছিল, আরও কিছু টাইপিস্ট হায়ার করি যারা হইতেছে এই টেক্সট থেকে আমাদের ডিজিটালে কনভার্ট করে দিবে। তো এখানে একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা যদি এতগুলা কন্টেন্ট আবার আমরা টাইপ করা স্টার্ট করি, ইট উড টেক এইজেস। অ্যান্ড এখানে আরেকটা ঝামেলা ছিল যে ম্যাথ অ্যান্ড ফিজিক্সের ক্ষেত্রে ইকুয়েশনস আছে, তো ইকুয়েশনস কিন্তু একটা সব টাইপে লিখতে হবে না, বিকজ ইউ হ্যাভ টু টাইপ দ্যাম ইন ল্যাটেক ফরম্যাট। তো আমরা তখন কিছু টেকনোলজি সার্চ করা ট্রাই করি যে ছবি তুলে দিব অ্যান্ড আমাদের কন্টেন্ট যেন ক্রিয়েট হয়েছে। তো আমরা ওইটাই স্টার্ট করি করা। দেন হচ্ছে কিছু ওপেন সোর্স টেক পাইলাম, টেসার একটা ওসিআর নামের একটা আছে, যেটা দিয়ে হচ্ছে আমরা ওসিআর টেকনোলজি বানাইতে পারবো, যেটাতে হচ্ছে ছবি তুলে দিলে আমরা হচ্ছে একটা কনভার্ট হয়ে যাবে। আরও কিছু এপিআইস ছিল যেটা হচ্ছে ল্যাটেকের জন্য খুবই ভালো ছিল। তো একটা মিক্স করে আমরা একটা টেকনোলজি বানাই, যেটাতে হচ্ছে খুব ইজিলি আমরা যদি একটা বইয়ের একটা পিডিএফ দিই তাহলে আমরা হচ্ছে একটা ডিজিটাইজ ফরম্যাটে পেয়ে যাব। তো এটা আমাদের জন্য মোটামুটি তখন একটা গ্রাউন্ড ব্রেকিং ছিল। তাহলে আমাদের এই যে ম্যানুয়াল ডেটা এন্ট্রির কাজটা অনেকটা লিমিটেড হয়ে গেল। এখন আমাদের লোক দরকার ছিল যারা হচ্ছে কোয়েশ্চেনের সলিউশনগুলো লিখবে। তো আমরা আমাদের ফ্রেন্ডসদের অ্যাপ্রোচ করি, তারা একটু হেল্প আউট করে দেয় আমাদের। আমরা হচ্ছে প্রতি কোয়েশ্চেন সলিউশন লেখানোর জন্য একটা সার্টেন পেমেন্ট অফার করি। দে আর অলসো লুকিং ফর যে খাতা কাটার অপরচুনিটি, এই ধরনের অপরচুনিটি খুঁজতেছিল। তো আমরা অফার করলাম, দেন হচ্ছে তারা আমাদেরকে ওইটাতে হেল্প করে দিল। দেন হচ্ছে এইচএসসির জন্য আমরা লঞ্চ করলাম। তারপরে আস্তে আস্তে হবে আর কি হইতে থাকে ভাই। সো তোমার বন্ধু নাফিস হচ্ছে তোমার সাথে অলরেডি ডিজিটাল মার্কেটার হিসেবে জয়েন করলো। জি ভাই। তারপরে তোমাদের গ্রোথের কি অবস্থা? তারপরে তো আমরা হচ্ছে প্রোডাক্ট বিল্ডিংয়ের দিকে আরও ফোকাস করলাম, আর আমরা এখন কি চ্যানেলে কি ফানেলস ক্রিয়েট করব এটা ডিসাইড করা স্টার্ট করলাম। তো আমরা যেটা দেখলাম যে এর আগে আমরা হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং করছি আর কিছু টিচারদের দিয়ে হচ্ছে বলাইছি। তো দ্যাট ওয়াজ নট এনাফ, আমাদের হচ্ছে কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে হইতো। আমরা মোটামুটি কিছু পয়েন্টস বের করলাম। একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব আমরা হচ্ছে স্টুডেন্টের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আমরা প্রচার করব কিভাবে। এটা একটা বেশ ভালো ট্যাকটিক্স বের করা হয়েছিল যে আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা ডিস্টিংক্ট ইউআই আছে। তো ওই কোয়েশ্চেনগুলো আর স্ক্রিনশট নিতাম, নিয়ে হচ্ছে গ্রুপগুলোতে পোস্ট দিতাম যে স্টুডেন্ট আমরা দিতাম বা স্টুডেন্টরা দিত যে এই কোয়েশ্চেনটা সলভ করে। তো তখন হচ্ছে স্টুডেন্টরা কমেন্ট করতো যে এইটা কোথায় দেওয়া যাইতেছে, তখন অন্য স্টুডেন্টরা রিপ্লাই করতো যে এইটা হইতেছে চর্চা ওয়েবসাইটে দেওয়া যাচ্ছে। তো এইটা আমরা হচ্ছে কমিউনিটিতে এই প্রসেসটা করতাম। আর আমাদের কিন্তু অলরেডি একটা হিউজ কোয়েশ্চেনের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছিলো। স্টুডেন্টরা কিন্তু অলরেডি গুগলে যে সার্চ করতো যে সাপোজ একটা কোয়েশ্চেন দেখে সার্চ করতেছে, এখানে কিন্তু আমাদের যে কোয়েশ্চেনটা ওইটা কিন্তু র্যাঙ্ক আসা উচিত। তো আমরা এসইও করা স্টার্ট করলাম। আমরা হচ্ছে কিছু প্রপার হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে যে কোয়েশ্চেনগুলো সার্চ হয় ওই কোয়েশ্চেনগুলোতে হচ্ছে ওই কিওয়ার্ডগুলো দিলাম, দেওয়া হচ্ছে কোয়েশ্চেন আমাদের ডেটাবেসে যে কোয়েশ্চেনগুলো আছে ওইগুলোতে এসইও করলাম। দেন আরও দুইটা ইম্পর্টেন্ট ডিসিশন নিলাম যে আমরা একটা অ্যাম্বাসিডর প্রোগ্রাম লঞ্চ করলাম আর একটা অ্যাফিলিয়েটস প্রোগ্রাম লঞ্চ করলাম। অলরেডি আমাদের কিন্তু রেফারেল সিস্টেম ছিল। একটা ইউজার চাইলে হচ্ছে আরেকটা ইউজারকে ইনভাইট পাঠাতে পারতো, সে যদি তার রেফারেল কোড দিয়ে চর্চা অ্যাপে আসতো তাহলে হচ্ছে সে 30% ডিসকাউন্ট পাইতো অথবা 7 দিন ফ্রি পাইতো। তো এইভাবে হচ্ছে যে অর্গ্যানিক যে ফানেলগুলো যেমন হইতেছে কমিউনিটি, এসইও অ্যান্ড হচ্ছে অ্যাম্বাসিডর্স, এগুলা আমাদের একটা মেজর ট্র্যাকশন আনা স্টার্ট করলো। দিয়ে তারপরে আমরা প্রিপারেশন নিলাম যে আমরা এখন হচ্ছে পেইড মার্কেটিং করা স্টার্ট করব। তো এখানেও ওই যে পুরাতন বাবার যে ক্রেডিট কার্ড, ওই ক্রেডিট কার্ড দিয়ে আমরা একটা ডিসিশন নিই। নাফিসকে বললাম যে আমরা পেইড মার্কেটিং চালাতে পারবো, বাট সবসময় আমাদের ROI পজিটিভ রাখতে হবে। মানে প্রতি মাসে 7 তারিখে ক্রেডিট কার্ডের ইয়াটা জমা দিতে হয়, তো বিল জমা দিতে হয়। তো আমাদের এনাফ সেলস জেনারেট করতে হবে যাতে আমরা হচ্ছে এই বিলটা পে করতে পারি। প্রতিদিন আমার মনে আছে যে 1500 টাকা করে আমরা হচ্ছে পেইড মার্কেটিং করা স্টার্ট করলাম। আচ্ছা, খরচ করা শুরু করলাম। প্রথম মাসে আমরা ROI পজিটিভ ছিলাম, মানে আমরা যে
1500 টাকা করে অ্যাড চালাইতেছি, মাসে হচ্ছে আমাদের কত হচ্ছে 45,000 এই 45,000 টাকা আমরা হচ্ছে পে করতে পারতেছি এই উইদাউট হচ্ছে মানে এক্সট্রা সেলস করতে পারতেছি। তো তখন থেকে আমরা কনফিডেন্ট হইলাম, অ্যান্ড তারপর থেকে ওর সাথে ডিসকাশন স্টার্ট হলো যে উই ওয়ান্ট হিম অ্যাজ আ কো ফাউন্ডার অ্যান্ড চিফ মার্কেটিং অফিসার হিসাবে আর কি। ফার্স্ট ইয়ারের বন্ধুরা মিলে বিল্ডিং আ প্রোডাক্ট, বিল্ডিং আ বিজনেস, তখন মানে কি প্ল্যান ছিল যে চর্চা কোথায় যাবে? ওই সময় আমাদের প্ল্যান ছিল যে চর্চা প্র্যাকটিসে নাম্বার 1 হবে। স্টুডেন্টরা যে অ্যাডমিশন আর হচ্ছে একাডেমিকের জন্য যে প্রিপারেশন নেয়, এখানে তো প্র্যাকটিস খুবই ইম্পর্ট্যান্ট। স্টুডেন্টরা যে যেখানেই ক্লাস করুক, কিন্তু আমি প্র্যাকটিস করব চর্চাতেই। মাথায় ছিল এরকম যে আমরা চর্চা সবগুলো এডটেকের সাথে কো এক্সিস্ট করবে। সাপোজ আমার কিন্তু পেইন পয়েন্ট ছিল যে আমি উদ্ভাসের পরীক্ষা ভর্তি ডেইলি আর উইকলি এক্সামগুলোতে আমি ভালো মার্কস পাইতেছিলাম না। সো আমার ওই মার্কগুলো ইমপ্রুভ করতে হবে। তো চর্চা অ্যাজ এ প্রোডাক্টিভিটি টুল, একটা সেলফ লার্নিং টুল হিসাবে ইউজাররা ইউজ করবে, এবং এই যে আদার্স যে কোচিং সেন্টার্স অ্যান্ড অল আছে সেইগুলোতে তারা ইমপ্রুভ করা স্টার্ট করবে। এটা আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল। চর্চার এখন কারেন্ট নাম্বারসগুলো বলবা, কতজন ইউজার আছে অ্যান্ড হোয়াট নট অ্যাক্টিভ ইউজার্স কি বলো তো? একবার এসে আমাদের ওয়েবসাইটে বা অ্যাপে সাইন আপ করছে এরকম ইউজারের সংখ্যা 20 লাখ প্লাস। তারপরে আমাদের মান্থলি অ্যাক্টিভ ইউজার্স 5 লাখ, এবং প্রতিদিন চর্চা অ্যাপ ইউজ হয় প্রায় 30,000 ঘন্টার মতো। দ্যাট ইজ যে ইউজাররা যখন মক টেস্ট বা দ্রুত প্র্যাকটিস দিতেছে, অ্যাকচুয়ালি তারা পরীক্ষা দিতেছে অ্যাপে 30,000 ঘন্টা ইন টোটাল। অ্যাক্টিভ ইউজার্স ডেইলি কতজন? ডেইলি অ্যাক্টিভ ইউজার্স আমাদের প্রায় 28 to 30,000 প্রতিদিন এই অ্যামাউন্ট অফ ইউনিক ইউজার্স অ্যাপে ঢুকে একটা সিগনিফিকেন্ট অ্যাক্টিভিটি করে। তোমাদের তো বিশাল বড় ডেটা। মাশাআল্লাহ। আমি কি এখান থেকে পেইড সাবস্ক্রাইবারের সংখ্যা জানতে পারি? আমি এটা বলতে পারবো যে আমাদের গত বছরে আমরা ইউনিক ইউজারকে সেল করছি সাবস্ক্রিপশন প্রায় 1 লাখের মতো। সো ভাইয়া, তোমাদের রেভিনিউ স্ট্রিমগুলো যদি একটু বলতাম, মানে কোন কোন জায়গা থেকে টাকা আসতেছে মেইনলি? রাইট ভাই, তো আমাদের হচ্ছে 2টা রেভিনিউ স্ট্রিম আছে, একটা হচ্ছে B2B, একটা B2C। B2C হচ্ছে আমাদের স্টুডেন্টের সাথে, যেটা হচ্ছে আমাদের চর্চা অ্যাপে স্টুডেন্টরা যে প্র্যাকটিস করতেছে, মক টেস্ট দিতেছে, এইটার জন্য আমরা হচ্ছে একটা সাবস্ক্রিপশন চার্জ করি। এটা হচ্ছে মান্থলি সাবস্ক্রিপশন। কত? 300 টাকা ভাই। ওকে, 300 টাকা বেসড অন হচ্ছে এইচএসসি অ্যাডমিশন না বিসিএস, এটার উপরে সাবস্ক্রিপশন প্রাইস একটু ডিফার করে, বাট বেসিক্যালি 300 টাকার মতো সাবস্ক্রিপশন কস্ট। আর B2B একটা আমাদের চ্যানেল আছে, দ্যাট ইজ ফর হচ্ছে টিচার্স অ্যান্ড আদার্স এডুকেটার্স যারা আছে, যারা হচ্ছে স্টুডেন্টদের জন্য কোর্স কন্টেন্ট বানায়। তো তাদের একটা নেসেসিটি থাকে যে তারা পরীক্ষা নেবে স্টুডেন্টদের। তো পরীক্ষা নেওয়ার এরকম বাংলাদেশে আর তেমন কোনো মাধ্যম ছিল না ওই সময় আমরা যখন চর্চা স্টার্ট করি। তো শুরু থেকে আমরা টিচারদের হচ্ছে একটা প্যাকেজ দেই, সেটা হইতেছে টিচাররা আমাদের একটা প্ল্যাটফর্ম আছে নাম পরীক্ষক, ওইখানে এসে তারা এক্সাম বানাইতে পারে, দেন এক্সামের লিঙ্কটা তাদের গ্রুপ অ্যান্ড আদার যে ওয়েবসাইটগুলো আছে ওখানে দিয়ে দিতে পারে। ওখানে স্টুডেন্টরা যায়, যে হইতেছে ওই এক্সামগুলো দেয়, অ্যান্ড দে হ্যাভ আ লিডার বোর্ড যেটা স্টুডেন্টদের সাথে শেয়ার করেন স্টাফ। আমি ধরো টিচার, আমি কিভাবে সার্ভিসটা, মানে একটু আমাকে যদি একটু বুঝাও। রাইট, তো আমি যদি আপনি জাস্ট হচ্ছে পরীক্ষকের ওয়েবসাইটে যাবেন, আমাদের পরীক্ষক লিখে সার্চ দিলে ওয়েবসাইট পাওয়া যাবে, ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পরে ওখানে ফ্রিতেই আপনি এক্সাম বানাইতে পারবেন। বাট হচ্ছে আপনি মাসে মাত্র হচ্ছে 5টা পরীক্ষা নিতে পারবেন আর কি, যেটা হইতেছে, এবং একটা ফ্রিতে আমি 5টা নিতে পারবেন। Okay. এটাতে হচ্ছে হোম টিউটার্সদের কাজ শেষ হয়ে যায়, বিকজ হচ্ছে 5টা পরীক্ষাতে ওদের হয়ে যায়। বাট যারা হচ্ছে একটু লার্জ স্কেলের স্টুডেন্টদের পড়ায়, প্রতিদিনই পরীক্ষা নিতে হচ্ছে, তারা হচ্ছে এখানেও একটা মান্থলি সাবস্ক্রিপশন কিনেন, টিচাররা দেয় হইতেছে, তারা আনলিমিটেড এক্সাম বানাইতে পারে আর কি। কত খরচ পড়ে ওখানে? 5,000 টাকা খরচ পড়ে আর পার মান্থ। এটা কি মানে একটাই হইতেছে 5,000, নাকি দের ইজ লাইক টায়ার, লাইক 5,000, 10,000, 500? মানে আমাদের বেসিক্যালি একটা 5,000-এর একটা প্যাকেজ আছে, দ্যাটস স্টার্টিং প্যাকেজ, অ্যান্ড একটা বিজনেস প্যাকেজ আছে যেটা হচ্ছে আন্ডারপ্রাইজ। ওরা টিচাররা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, যারা সাপোজ একটা এডটেক, তারা হচ্ছে আমাদের এই টেকনোলজিটা ইউজ করবে, তাইলে তারা হচ্ছে ওইটাই করে। এখানেও কিন্তু সিমিলারলি টিচাররা আমাদের ডেটাবেস ইউজ করে এক্সাম বানাইতে পারবে। টিচারদের কিন্তু ওই যে একটা টাইপিস্ট লাগে, যে তারা হচ্ছে কোয়েশ্চেন ম্যানুয়ালি লিখে দেন ওটা হচ্ছে প্রিন্ট করে স্টুডেন্টদের কাছে নেয়। তো এখানে আমাদের ডেটাবেস থেকে কোয়েশ্চেন ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবে, তারপরে ওইটা প্রিন্ট আউট নিতে পারবে, এবং ওইটার ডিফারেন্ট কপিস বানাইতে পারবে। অনেক সময় টিচাররা হইতেছে চায় যে তাদের ডিফারেন্ট সেটস থাকুক, তো ওইভাবে তারা করতে পারবে, রাইট, নকল দেখানোর জন্য। অ্যান্ড এটাও কিন্তু আবার টিচাররা হচ্ছে আমাদের ওই প্ল্যাটফর্মে আবার চেকও করতে পারবে আর কি। তোমাদের একটা 1.8 মিলিয়ন ডাউনলোড হওয়া একটা অ্যাপ, সেটা তোমাদের মানে বাতিল হয়ে যায়। এখন তোমাদের নতুন অ্যাপ আবার 0 থেকে শুরু করে 500K ডাউনলোডস। কি হয়েছিল ঘটনা? এটা বলার আগে একটা ব্যাক স্টোরি বলতে হবে। এটা হচ্ছে 14 অগস্ট 2025-এর কথা। আমাদের একটা মেইল আসে ফ্রম গুগল প্লে ডেভেলপার কনসোল যে আমরা পেমেন্টস পলিসি ভায়োলেট করছি।
কি করছে আসলে, কি হচ্ছিল? গুগলের পেমেন্টস পলিসি অনুযায়ী আমরা হচ্ছে শুধুমাত্র গুগল পে এর মাধ্যমে বা গুগল প্লে বিলিংয়ের মাধ্যমে পেমেন্টস প্রসেস করতে পারবো, কিন্তু আমরা যে বাংলাদেশে যে মোবাইল ব্যাংকিং সার্ভিসেস অ্যান্ড আদার্স যে কার্ডস ইউজ করতেছি এগুলোতে আমরা পেমেন্টস প্রসেস করতে পারবো না, কারণ আমরা শুধু ডিজিটাল প্রোডাক্টস সেলস করতেছি। উবার, পাঠাও অ্যান্ড এরা সবাই কিন্তু হচ্ছে আইদার কোনো ফিজিক্যাল সার্ভিস দেয় অথবা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করে, তো তাদের জন্য এই রুলটা অ্যাপ্লিকেবল না। যারা ডিজিটাল প্রোডাক্ট সেলস করে তাদেরকে সেল করতে হবে এবং রেভিনিউটা নিতে হবে হচ্ছে গুগল প্লে বিলিংয়ের মাধ্যমে। তো ওয়েন উই ফার্স্ট ডিসকভার্ড দিস মেইল, আমরা তো একদম অ্যাস্টনিশড হয়ে যাই, এটা তো পসিবল না। বাংলাদেশে তো গুগল প্লে বিলিংয়ের যে হচ্ছে বেসিক্যালি আপনার একটা কার্ড থাকতে হবে যে কার্ডের ডলার এন্ডোর্স করা, তো এই কার্ড তো বাংলাদেশের মানুষের খুবই কম মানুষের আছে, অ্যান্ড লেট অ্যালোন স্টুডেন্টদের, আমাদের স্টুডেন্টরা তো মেইন কাস্টমার, তাদের বিকাশই থাকে না, দোকানে যে হইতেছে পাঠায়, তো এটা তো কোনোভাবে পসিবল ছিল না। তো আমরা হচ্ছে অ্যাপিল করি যে ইটস বাংলাদেশে এটা এখনও আসে নাই, আমাদেরকে প্লিজ এটা করতে দেন, অ্যাপিল করি, বাট অ্যাপিল রিপ্লাই স্টিল নেগেটিভ ছিল। তো আমরা তখন একটা ডিসিশন নেই যে ঠিক আছে, উইল মেক দ্য অ্যাপ ফ্রি, অ্যাটলিস্ট ইমপার্সোনেট ফ্রি, যে আমরা গুগল হইতেছে যেন রিভিউ করার সময় বুঝতে না পারে যে আমাদের অ্যাপটা প্রিমিয়াম। তো এটা করে আমরা মোটামুটি পার পেয়ে যাই আর কি, ওই সময় কোনো প্যারা হয় না। এরপরে নভেম্বরের 12 তারিখে আমাদের একটা ম্যারাথন চলতেছিল বেসিকলি। আমরা হচ্ছে কিভাবে অ্যাপে লার্নিং জিনিসটা অ্যাড করতে পারি, যে ইউজার যেন পরীক্ষা দিতে দিতে প্রবলেম সলভ করার মাধ্যমে শিখতে পারে একটা জিনিস। এটা নিয়ে আমাদের ফুল টিম রাতে অফিসে ছিলাম, আমরা হচ্ছে ভালোই কাজ টাজ করে মজা টজা করে বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে সারাদিন ঘুমায় 5টার সময় আমার ঘুম ভাঙছে। ঘুম ভেঙে জাস্ট হচ্ছে আমি ফোনটা নিছি এবং ফোনটা নেওয়ার সাথে সাথে একটা মেল আসছে। এইবার হইতেছে মেলটা গুগল প্লে ডেভেলপার কনসোল থেকে লেখা যায়, ইউর অ্যাপ ইজ নাও সাসপেন্ডেড অ্যান্ড ক্যান নট বি ডাউনলোডেড বিকজ ইউ ভায়োলেট ম্যালওয়্যার পলিসি। তো আমি খুবই অবাক হয়ে যাই যে এরকম তো হওয়ার কথা না, ম্যালওয়্যার রিলেটেড তো আমাদের এখানে কিছু নাই। দেন হচ্ছে আমি ডিরেক্টলি নাফিস অ্যান্ড গালিব, আমার 2টা কো-ফাউন্ডারকে ফোন দিই যে এটা আসলো, এরা কি বলতেছে, অ্যাপ কি ডাউনলোড করা যাইতেছে না নাকি? তো গুগল প্লেতে আমরা সার্চ দিয়ে দেখি যে অ্যাপ আর নাই। তো একদম গ্রাউন্ড ব্রেকিং ছিল আমাদের জন্য, কারণ এর আগে যখন পেমেন্টস পলিসি ভায়োলেশন ছিল তখন কিন্তু এভাবে অ্যাপ সরাই দেয় না আর কি, আমাদের প্রায়র নোটিস দিছিল এবং ফিক্স করার প্রসেস বলছিল। ওটা কবে দিয়েছিল? ওইটা হচ্ছে 14 আগস্ট 25 সালেই। 25 সালে 14 আগস্ট দিছিল এবং নোটিস দেওয়ার পরে বলছিল যে এই তুমি প্রিমিয়ামের স্ক্রিনগুলো সরাই দাও, তাহলে তোমার অ্যাপ হচ্ছে আবার রিইনস্টেট করা হবে, প্রসেস বলা হচ্ছিল। এবার বলা হয়েছে যে ইওর অ্যাপ সাসপেন্ডেড, আর ডাউনলোড করা যাবে না, তুমি হচ্ছে আইদার একটা নতুন আপডেট দাও অথবা হচ্ছে নতুন করে একটা অ্যাপ বানাও, কিন্তু স্পেসিফাই করে বলা হচ্ছিল না যে এই স্ক্রিনে বা এই ফিচারে বা এই সমস্যা। খুবই হতাশ হয়ে যায়, কিন্তু আমরা একদমই যে ভেঙে পড়ছে এরকম না, আমরা ভাবতেছিলাম যে এর আগেও তো মিটিগেট করা গেছে, এটা একটা ফলস ফ্ল্যাগ, আমাদের এখানে তো এরকম কিছু নাই। তো আমরা চিন্তা করতেছিলাম যে কীভাবে মিটিগেট করা যায়। তো ভাবলাম যে এবারও একটা অ্যাপিল করা উচিত যে আমাদের অ্যাপে এরকম কিছু নেই, বা কোথায় আছে এটা আমাদের জানান, আমরা ফিক্স করে দেবো। অ্যাপিলটা পাঠানোর পরে অ্যাপিল রিপ্লাই 48 ঘন্টার মধ্যে চলে আসে। বলা হয় যে ইওর অ্যাপ স্টিল ভায়োলেটস ম্যালওয়্যার পলিসি অ্যান্ড হচ্ছে তুমি আর আপডেট দিতে পারবা না, তোমাকে একটা নতুন অ্যাপই বানাইতে হবে, এটা মোটামুটি ওই মেইলে বলে দেওয়া হয়। তো আমরা তখন আসলে জিনিস আরও সিরিয়াসলি নেওয়া স্টার্ট করি যে এটা হচ্ছে সিচুয়েশনটা আগের থেকে আরও গুরুতর। তো এখন আমাদের কাছে তেমন অপশন ছিল না, কি করব আমরা কেউ বুঝতে পারতেছিলাম না। যেহেতু আমরা রুয়েটে পড়ি, তো রুয়েটের তো অনেক অ্যালামনাই আছে, গুগলে অলরেডি আছে, তো আমরা তাদেরকে রিচ আউট করা স্টার্ট করি যে ভাই আমাদের এরকম হইতেছে, আপনি আমাদের এই যে অ্যাপের AAB ফাইল আছে, আপনি একটু রিভিউ করেন, দেখেন আমাদের তো এরকম কোনো সমস্যা নাই, আমরা তো ইউজারের কনসেন্ট ছাড়া কোনো কিছু নিতেছিও না, তাহলে এরকম একটা কেন হইলো? তো বললো যে ফলস ফ্ল্যাগ হইতে পারে, কিন্তু এটা হচ্ছে অ্যাপিল করা ছাড়া আর কিছু করার নেই অ্যাট দিস পয়েন্ট। তো আমরা ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাপিল করতে থাকি, মোটামুটি 7বার তাদের সাথে অ্যাপিলে যোগাযোগ হয়, অ্যান্ড সেম একটা টেমপ্লেট রিপ্লাই পাঠানো হয় যে তুমি হচ্ছে এই ঝামেলাগুলো ফিক্স করে আপডেট দাও অথবা নতুন একটা অ্যাপ বানাও। কিন্তু আপডেট যে দিতে বলতেছে, আমাদের ওখানে আপডেটের কোনো অপশনই নেই, মানে আমরা কোনো এই অ্যাপিল বাদে আর কোনো কিছুই অ্যাক্সেস করতে পারতেছি না ওই আগের অ্যাপের। এর মধ্যে আবার আরেকটা ইনসিডেন্ট হয়েছে যে 7 দিন পরে ইউজারদের ফোনে নোটিফিকেশন পাঠানো শুরু করতেছে যে দিস অ্যাপ কন্টেন্টস ম্যালওয়্যার, তোমার এই অ্যাপটা আনস্টল করে দাও। কারো ফোন থেকে অটোমেটিক আনস্টল হয়ে যাচ্ছিলো।
তো এইটা তো এখন আউট অফ হ্যান্ড চলে যাবে, কারণ আমাদের অলরেডি প্রায় হচ্ছে 5 লাখ ইউজারের কাছে অ্যাপ ইনস্টল ছিল তখন। তো যখন এই ধরনের একটা নোটিফিকেশন পাঠানো হবে ফ্রম গুগল, তো প্যানিক সিচুয়েশন হয়ে যাবে অ্যান্ড ব্র্যান্ড ইমেজ ইজ অ্যাট রিস্ক। তো এখন তো দেরি করার কোনো সুযোগ নেই, তো আমাদের ইউজারকে বলতে হবে কি আসলে সমস্যা হচ্ছে অ্যান্ড আমাদের নতুন অ্যাপের দিকে কমিট করতে হবে, এবং আমাদের সিনিয়র ভাইরা এই পরামর্শই দিলেন। তো আমরা তারপরে বেসিকলি পেমেন্টসের স্ক্রিনগুলো অ্যান্ড আদার যে জিনিসগুলো মনে হয়েছে যে ঝামেলা হইতে পারে যেগুলো, ওইগুলো সরাই দিয়ে একটা নতুন প্যাকেজ বানাই। আর আমি আর নাফিস তখন ভিডিওতে এসে বলি প্রথমবারের মতো যে কি হচ্ছে চর্চাতে এবং কেন সমস্যাগুলো হচ্ছে এবং সামনে কি আসতে যাচ্ছে। আমরা অ্যাপটা লঞ্চ করলাম। লঞ্চ করার পরে আমরা তখন খুব স্পেকটিক্যাল ছিলাম যে ইউজারে কি অ্যাকসেপ্ট করবে কি না, আবার আমরা ওই নাম্বারসগুলোতে এত সহজে কখনোই ব্যাক পাবো না। মন টন সবারই খুব খারাপ ছিল, কিন্তু একটা মোটামুটি একটা অসাধারণ জিনিস হওয়া স্টার্ট করলো কি, ইউজাররা সবাই অ্যাপটা ইনস্টল করতেছিল, আমাদের ভিডিওটা শেয়ার দিতেছিল। ভিডিওটা তো অনেক ভিউ হয়ে গেছে, হ্যাঁ, মানে বেশ ভিউ হয়ে গেছিল, প্রায় প্রথম দিনই মনে হয় 2 লাখ ভিউ পার হয়ে গেছে। লিঙ্কডইনেও তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেন হচ্ছে ইউজাররা নতুন অ্যাপ ইনস্টল করে একটা স্ক্রিনশট শেয়ার করতেছিল এবং হ্যাশট্যাগ দিতেছিল সাপোর্ট চর্চা, ইনস্টল চর্চা। এরা ইন্ট্রোডিউস করছে। এইরকম যে একটা ম্যাজিক্যাল সিচুয়েশন হবে আমরা কেউ জানতাম না। আমি, নাফিস, গালিব আমরা সবাই খুবই ইন্ট্রোভার্ট, কথাবার্তা আমরা খুব ভালো বলতে পারি না। তো ইন্ডাস্ট্রিতে সবার সাথে কানেকশনও ওরকম ছিল না। ওই সময় আমার আইমান ভাইয়ের সাথে প্রথম কথা হয়, ওইবারই আমার হচ্ছে অপার ভাইয়ের সাথে প্রথম কথা হয়, শাহির ভাইয়ের সাথে প্রথম কথা হয়। অপার ভাইয়ের সাথে যখন কথা হচ্ছিলো, ভাইকে বললাম যে ভাই ওই অ্যাপটা তো আর পাওয়া যেতেছে না, এই অ্যাপ এখন এইটাতেই কমিট করতেছি, সিচুয়েশনটা বললাম। ভাই পোস্ট দিলেন, সব টিচাররা পোস্ট দেওয়া স্টার্ট করলো। এটা কিন্তু আমরা কেউ কাউকে অ্যাপ্রোচ করি না, টিচাররা নিজে থেকেই পোস্টগুলো দিতেছিলেন। আইমান ভাই ওই রাতে একটা ভিডিও বানাই দিলেন, ভিডিওটা পোস্ট করলাম। শাহির ভাই একটা কথা বলছেন যেটা আমার মনে আছে, যে এই ডাউনলোডস, রিভিউস এগুলো সব ভ্যানিটি ম্যাট্রিক্স। অ্যাক্টিভ ইউজার্স, যেটা ডেইলি অ্যাক্টিভ ইউজার্স, মান্থলি অ্যাক্টিভ ইউজার্স, দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি ম্যাটার্স। এত কিছু যখন হচ্ছিল তখন আমরা একটা জিনিস করি যে আমরা হচ্ছে সাপোর্টিং চর্চা.net/সাপোর্টিং চর্চা একটা ওয়েব পেজ বানাই, যেখানে রিয়েল টাইম ডাউনলোড কাউন্ট দেখা যাচ্ছিল। তো আমরা প্রথম যেদিন অ্যাপ লঞ্চ করি ওই দিনই 50,000 পার করে ফেলছিলাম, এবং প্রতি সেকেন্ডে 50-100 করে ডাউনলোডস বাড়তেছে। আমাদের অফিসে একটা ছোট মনিটর আছে যেখানে হচ্ছে ওরা দেখা যাচ্ছিলো, এবং ওইটাই মোটিভেশন ছিল, বাড়ছিল। অ্যান্ড আমরা মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই 100K, এখন 500K রিচ করে ফেলছি। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে রিভিউজ, যেটা আমাদের এই 4.5 বছর ধরে যে 30,000 রিভিউজ হয়েছে, ওটা কিন্তু 2 মাসের মধ্যে 30,000 রিভিউ পার হয়ে গেছে। ডাউনলোডস ইজ আ ডিফারেন্ট থিং, $2 মিলিয়ন এত সহজে আসবে না, বাট উই আর গ্রোথ আগের থেকে বেটার অ্যান্ড মোটামুটি চলতেছে আলহামদুলিল্লাহ। না, এগেইন আলহামদুলিল্লাহ, মানে ওয়াট আ স্টোরি এই জায়গায়। আর What a comeback, হ্যাঁ? আর শাহির ভাই যেরকম বললো, শিখর, তাই না, শাহির ভাই, যে ডাউনলোডস তো আমাকে জাস্ট পে করতেছে না, আমার অ্যাক্টিভ ইউজারগুলো। সো অ্যামেজিং। আমাকে একটু বলবা যে এমন কি গেমিফিকেশন তোমরা করেছো? বিকজ এগুলার জায়গায় অ্যাপের ক্ষেত্রে গেমিফিকেশন মানে আমি কিভাবে জিনিসটাকে হুক করে রাখবো, কিভাবে আমি অডিয়েন্স ধরে রাখবো, এমন কি স্ট্র্যাটেজিস তোমরা ইমপ্লিমেন্ট করছো অ্যাপের ক্ষেত্রে, যেটা তোমাদের জন্য হয়তো বা ওয়ার্ক করছে, যে কারণে তোমাদের 30,000 ডেইলি যে ইউসেজটা হচ্ছে এবং তারা স্টুডেন্টসরা করতেছে। সো কিছু ট্রিক্স আমাদেরকে একটু বলো তো, সাম স্ট্র্যাটেজিস শেয়ার করো, যে এই অ্যাপের ক্ষেত্রে কোন জিনিসটা খুব ওয়ার্ক করে, মানে ইন টার্মস অফ গেমিফিকেশন। আমাদের শুধু কিন্তু ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটে কিন্তু ইউজার রিটেন করা ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি কিন্তু একটা ওয়েবসাইটে যাবেন, আবার কন্টিনিউ সেই ওয়েবসাইটে প্রতিদিন সার্চ করে যেতেছেন, এটা কিন্তু অত সোজা না। তো আমরা এরপরে যখন দেখলাম যে রিটেনশন ভালো হইতেছে না, তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা অ্যাপের দিকে যাব। তো এই জন্যই আমাদের প্রথম স্টেপ ছিল অ্যাপ লঞ্চ করা। আমাদের অ্যাপটাতে হ্যাবিট বিল্ডিং করানো কিন্তু আরও কঠিন ছিল। আমি যদি 10 মিনিট স্কুল শিখর কথা বলি, এখানে কিন্তু ইউজাররা শিখতে যায়, ইউজাররা একটা কন্টেন্ট দেখতেছে, অলরেডি দেখে যে একটা এনগেজিং কন্টেন্ট দেখতেছে, ওই কন্টেন্টের ডিউরেশন জেনারেলি আধা ঘন্টার কম হয় না সবগুলো। কিন্তু আমাদের অ্যাপে যখন ইউজার আসতেছে, তাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, একটা প্রবলেম সলভ করতে হবে, এবং একের পর এক প্রবলেম সলভ করতে হবে। তো এইটা ওর কাছে ইন্টারেস্টিং না লাগলে ও কিন্তু পরের দিন আর আসবে না। সো প্রথম দিন থেকে আমাদের হচ্ছে গেমিফিকেশন হ্যাজ টু বি আ বিগ পার্ট। আমরা এটা প্রথম দিকেই রিয়েলাইজ করছি। তো শুরুতে যখন আমরা চর্চা লঞ্চ করি, আমাদের
আমাদের কিন্তু একটা ফিচার ছিল মক টেস্ট, যেখানে জাস্ট হচ্ছে সাবজেক্ট চ্যাপ্টার সিলেক্ট করা যেত অ্যান্ড এক্সাম স্টার্ট হয়ে যেত। এখানে কিন্তু তাকে কোনো রিওয়ার্ড বা ফিডব্যাকস দেওয়া হতো না। তো আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে ইউজারদের ফিডব্যাকস দিতে হবে যে তুমি ভালো করতেছো, তোমার একটা ইনভেস্টমেন্ট হচ্ছে, এটা বুঝাইতে হবে। পয়েন্টস, লিডার বোর্ড, স্ট্রিক অ্যান্ড হচ্ছে প্রোফাইল, এই জিনিসগুলো আমরা অ্যাড করার পরে আমাদের এনগেজমেন্ট ড্রাস্টিক্যালি বেড়ে যায়। আমরা প্রথমে ইউজারকে একটা নোটিফিকেশন পাঠাই, নোটিফিকেশন দেখে ইউজার অ্যাপে আসার পরে সে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করার পর সাথে সাথে একটা রিওয়ার্ড পেয়ে যায়, যে আমাদের একটা রিসেন্টলি লঞ্চ করা মাস্কট চিরো এসে তাকে চিয়ার করে যে তুমি খুবই ভালো করতেছো, যে তোমার প্রোগ্রেস দেখে তো স্যালুট বস, এরকম একটা লাইন দেয়। দেন হচ্ছে সে যে পয়েন্ট পেয়ে তার লিডার বোর্ডে একটা জাম্প হয়। এই যে অ্যান্ড তার হচ্ছে প্রতিদিন কনসিকিউটিভলি প্র্যাকটিস করলে তার স্ট্রিক আপডেট হয়। স্ট্রিক অ্যান্ড যে র্যাঙ্ক আপ, এটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট, যেটা সে হারাইতে চায় না। এই জন্য সে প্রতিদিন পরের দিন আসবে। আপনার যখন 10 দিন স্ট্রিক হয়ে গেছে, আপনি কিন্তু 10 দিনের স্ট্রিকটা 0 করে ফেলতে চাবেন না। এবং এইটা যেন আরও ফার্দার করতে পারে, এই জন্য আমরা উইজেট সেট করছি। একটা ইউজার অ্যাপে যায় উইজেট অ্যাড করতে পারবে হোম স্ক্রিনে। উইজেটটা অ্যাড করার সাথে সাথে ও হচ্ছে যখনই ফোন খুলবে তখনই দেখবে যে ওর স্ট্রিকটা আজকে 0। তো ও যদি আর 3 ঘন্টার মধ্যে প্র্যাকটিস না করে, আজকে দিন শেষ হয়ে যাবে এবং তার স্ট্রিক যে 10 দিনের স্ট্রিক সেটা 0 হয়ে যাবে। ও একবার হলেও ঢুকে একটা পরীক্ষা দিয়ে নেবে। তো এইভাবে আমরা আস্তে আস্তে হ্যাবিট বিল্ডিং ফ্রেন্ডসদের সাথে কম্পেয়ার করতে পারবে। এক্স্যাক্টলি। তো আমরা এখন ট্রাই করতেছি যে আমাদের কাছে মনে হয়েছে যে একটা ইউজারের প্রপার পড়াশোনা হওয়ার জন্য 3টা জিনিস ইম্পর্ট্যান্ট। একটা হইতেছে প্র্যাকটিস, যেটা আমরা করতেছি। একটা হচ্ছে লার্নিং, একটা হচ্ছে ইউজার শিখার পার্টটা হইতে হবে ভালো। অ্যান্ড থার্ড হইতেছে কমিউনিটি। একটা ক্লাসরুমে যখন আপনি পড়তেছেন, তখন কিন্তু আপনি ফ্রেন্ডের সাথে গ্রুপ ডিসকাশন করতেছেন। একটা জিনিস শেখার পরে সেই ফ্রেন্ডকে শেখানোর ট্রাই করতেছেন, একটা ফ্রেন্ড আপনার কাছে বোঝার ট্রাই করতেছে, এক ফ্রেন্ডের সাথে কম্পিটিশন করতেছেন। তো আমরা এখন অ্যাপে কম্পিটিশনের পার্টটা অ্যাড করতেছি। ও যেন ওর অ্যাপে আমাদের অ্যাপে এসে ওর ফ্রেন্ডসদের খুঁজে পায়। ও যেন যে ক্লাসে পড়ে সেই ক্লাসে ফার্স্ট বয়কে এসে অ্যাপে পায়, এবং ওই ক্লাসে যে সব থেকে দুষ্ট ছেলেটা ও যেন অ্যাপে থাকে এবং ওই অ্যাপে দুষ্টামি করবে ডিফারেন্ট টাইপ। সাপোজ পোক করতেছে, বারবার চ্যালেঞ্জ পাঠাইতেছে, ইমোট পাঠাইতেছে, এই ধরনের জিনিসগুলো করবে। তো আমাদের অ্যাপে একটা রিসেন্টলি অ্যাডেড একটা ফিচার হচ্ছে ব্যাটেল। ইউজার চাইলে ওর ফ্রেন্ড সার্কেলের সবাইকে ইনভাইট পাঠাতে পারবে একটা ব্যাটেলের জন্য। ব্যাটেল কিরকম? সাপোজ আপনি অ্যাপে আসার পরে আপনি একটা চ্যাপ্টার সিলেক্ট করলেন, যে চ্যাপ্টার আপনি এখন প্র্যাকটিস করবেন। ওই চ্যাপ্টার ক্লিক করার পরে এখন আপনার কাছে অপশন আসবে আপনি কি আপনার ফ্রেন্ডের সাথে খেলতে চান কিনা। তো আপনি যখন ক্লিক করবেন ফ্রেন্ডের সাথে খেলতে চাই, তখন আপনার যতগুলো ফ্রেন্ড আছে যারা চর্চা অ্যাপ ইউজ করতেছে, তাদের সবার কাছে নোটিফিকেশন চলে যাবে যে সাজ্জাদ ভাই আমাকে হচ্ছে ব্যাটেলের জন্য ইনভাইট করছে ভেক্টর চ্যাপ্টারে। তখন আপনার ফ্রেন্ডরা এই ব্যাটেলটা অ্যাকসেপ্ট করে আপনারা একসাথে খেলতে পারবেন। এবং যদি আপনার কোনো ফ্রেন্ড এই সময় অ্যাভেলেবল না থাকে, তাহলে র্যান্ডমলি আমাদের এই চ্যাপ্টারটা যে এখন প্র্যাকটিস করছে সেই একটা ইউজারের সাথে কানেক্ট হয়ে যাবে এবং আপনারা খেলবেন। ইন দ্য মিন টাইম আপনি যখন একটা কোয়েশ্চেন পারবেন না, তখন আপনাকে স্লেজ করা হবে, আবার যখন পারবেন তখন বাহবা দেওয়া হবে। তোমাদের আগের যখন ওয়েবসাইটে সেশন টাইম এভারেজ কত ছিল, আর এইগুলো ইমপ্লিমেন্ট করার পরে এখন অ্যাপে সেশন টাইম কত? আমাদের অ্যাভারেজ সেশন টাইম হচ্ছে এখন 1 ঘন্টা 6 মিনিটের মতো। আর আমি এটা নিয়ে আরেকটু ব্র্যাক করতে চাই, 1 ঘন্টা প্লাস কিন্তু উইদাউট ওয়াচিং এনি কন্টেন্ট। ও কিন্তু এসে কোনো কন্টেন্ট দেখেন, ও 1 ঘন্টা ওকে সিগনিফিকেন্টলি কোনো অ্যাক্টিভিটি করতে হবে, মানে প্রবলেম সলভ করতে থাকতে হবে। আর সেশন টাইমটা আমাদের একটা বড় কেপিআই, এটা যেন ডেইলি বাড়তে থাকে। তো এই জন্য হচ্ছে আমাদের গেমিফিকেশন প্ল্যানগুলো এই জন্য হচ্ছে এত মেটিকুলাসলি ডিজাইন করা হয়। আমরা এখন চর্চাতে আছি, তো থ্যাংক ইউ সো মাচ। ওর ফোনটা আমরা কেড়ে নিয়েছি। হ্যাঁ, দেখি তো একটু। সো আমরা এখন কি করতে যাচ্ছি? ব্যাটল। ওকে, লেটস ডু ইট। এদিকে নাফিস চল। হ্যাঁ। সো আমরা একটা কি ব্যাটল হচ্ছে? করি। এটা কি দ্রুত প্র্যাকটিস? এটাই? হ্যাঁ, দ্রুত প্র্যাকটিসে ঢুকে গেলাম। সো কোনটা পরীক্ষা দিবি তুই? ইংলিশ দে ইংলিশে দিব? ইংলিশ দে। ওকে, ইংলিশে দিলাম। battle. দ্রুত প্র্যাকটিস আর একটা হচ্ছে ব্যাটল। সো আমরা ব্যাটল করব। ব্যাটল করবেন ভাই। ব্যাটল হচ্ছে আমি আরেকজনকে চ্যালেঞ্জ করতে পারি। জি। ও, এখানে অনেক মানুষকে দেখা যাচ্ছে। বন্ধুর সাথে খেলা, আর একটা হচ্ছে ব্যাটল শুরু করো। সো ব্যাটল শুরু করতে হবে। আমি ব্যাটল আমরা শুরু দুজন করি। মিলে ওদের সাথে করবে এখন। হ্যাঁ, জি ভাই। হ্যাঁ হ্যাঁ। আরে সো আই এম ফাইন্ডিং সামওয়ান। একজন Whoa. নোটিফিকেশন পেয়েছে, আরে সেই ফান, মানে আসলে মজা লাগতেছে। তো আমার মনে অনেক হয় fun কি হচ্ছে। দিস ক্যান বি মাই নিউ গেম আর কি। খুব ফান হচ্ছে। দেখি কে জানি আসতেছে মনে হয়। না, এটা হচ্ছে ওর ছবি। আচ্ছা, লেটস ওয়েট। ইয়া। সো ইংলিশে কেউ যদি রিডিং পড়ে থাকো এই মুহূর্তে। ও, চলে আসছে। ওকে। অহনার আজকে অহনা আমাদের কাছে হারতে যাচ্ছে। নো প্রবলেম। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। So dash vulnerability to violence and sexual abuse. Here the word vulnerability is an noun. দিয়ে দিব? দে
টাটা, আমরা পাইছি একটা পয়েন্ট। এক পয়েন্ট নেক্সট পেয়ে ইজ গেছি হোয়াট ইজ আমরা। দ্য হ্যাঁ সিনোনিম অফ নিউট্রিয়েন্ট, নারিশিং। হ্যাঁ, nutrient, নারিশিং। right? ওকে, হ্যাঁ টাটা। হ্যাঁ, হারে যাইতেছে। দাঁড়া এক সেকেন্ড, ওমা, কি করতেছিস? আরে ও পাই যাবে তো, আমাদের আগে কেমন দিলাম? আরে ভাই, why do you need to focus on a single point Why need to to focus develop on, concentration? to think deeply এগুলো কি? ওকে, yeah, 13 to 18। না adolescent না, preparing for adulthood. আরে ভাই, অ্যাডোলেসেন্ট তো। adolescent আমার 13 to 18 preparing for আচ্ছা adulthood হবে না? দে প্রিপেয়ারিং ফর দিব। অথবা 13 to 18 adulthood কেমনে হবে? সরি। আচ্ছা সমস্যা নেই, আমরা তো আগেই আছি। লাঞ্চিয়ান মিন্স দুপুরের খাবার হ্যাঁ লাঞ্চ পার্টি মারে দে। না, দুপুরের খাবার, চ্যারিটি লাঞ্চ না তো। তোর বেটা। ও সরি চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। আমাদেরকে দারুণ পাঠাইছে না। তুই ওর সাথে কমিউনিকেট কর, আমি এদিকে দেখতেছি, তুই এদিকে ওকে ডিস্ট্রাক্ট করতে থাক। এগুলা ও ইয়েস, গো ডিস্ট্রাক্ট করতে থাক। ফর ইট। অ্যাডিকশন টু ওভারস্পেন্ডিং মে লিড টু কেমন? ও শিট, মেন্টাল ডিসঅর্ডার। আল্লাহ রে। আচ্ছা আল্লাহ জানে, এটা তো আমরা পড়ি নাই। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। দ্য ফ্রি উইল মেনশন ইন দ্য প্যাসেজ মিন্স ভলান্টারি, অর্ডারলি, অবশ্যই ফ্রি উইল, সরি ভলান্টারি না। হ্যাঁ, না পড়ে হ্যাঁ, ও ইংলিশে তো পারলে অন্য সাবজেক্টে যাইতি, এমন একটা চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। দ্য ওয়ার্ড ফিল মেনশন ইন দ্য প্যাসেজ। হতে পারে কোলাপসড, এই তো। ও আল্লাহ, আই এম রিয়েলি সরি ফর অহনা। 2 point. অহনা গড মাত্র 2, আমরা এটা আচ্ছা শেষ লম্বা, কত লম্বা। এটা একটা কাজ করে আচ্ছা আন্দাজ দিদি। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। দ্য ওয়ার্ড সাবটার, এবার একটু বেশি হয়ে যাচ্ছে। সাবটারফিউজ, গেস মাইরা দে, আগায় যা। সাবটারফিউজ কি সাবটারফিউজ মানে হচ্ছে কি? আর্গুমেন্ট। ইনস্টিংটিভ, ইনবর্ন। ও ইয়া, নাফিস নো দেই তো, তুইও ডিস্ট্রাক্ট কর, তুইও ডিস্ট্রাক্ট কর। উইনার, চিকেন ডিনার। এটা একটা সুপার অ্যাপ ফর লার্নিং। মানে সুপার অ্যাপগুলো আছে না, উইচার টুইচার টাইপের, যেগুলো সুপার অ্যাপ আছে, লার্নিংয়ের যদি কোনো সুপার অ্যাপ হয়ে থাকে, এইটা হওয়ার পটেনশিয়াল আছে। দ্যাটস দ্য পয়েন্ট ভাই, উই ওয়ান্ট টু বিল্ড দ্যাট, যেখানে কমিউনিটি, লার্নিং অ্যান্ড প্র্যাকটিস সব মিলে একটা সুপার অ্যাপই হবে। তার মধ্যে যদি এআই যদি তোমরা এখানে কিছু একটা করে ফেলো, এআই কাপঝাপ, হ্যাঁ উই হ্যাভ চর্চা এআই, আমরা চর্চা একটা এআই বানাইছি, শুরু করে দিছো তোমরা। দ্যাট ইজ ভাই একটা র্যাক বেসড এআই সিস্টেম। জাস্ট লাইক চ্যাট জিপিটি, জেমিনের কাছে আমরা যেমন আমাদের প্রবলেমগুলো নিয়ে যাই, আমাদের স্টুডেন্টরা কিন্তু চ্যাট জিপিটি, জেমিনের কাছে প্রপার আউটপুট পায় না, বিকজ চ্যাট জিপিটি, জেমিন একটা হচ্ছে জেনারেল অ্যান্সার দেয়। এনসিটিভি বইয়ে যেভাবে অ্যান্সারগুলো দেওয়া, যেভাবে যেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা, ওইভাবে আমাদের এআই হচ্ছে রেসপন্ড করে। প্রথম যেদিন লঞ্চ করি, ওই দিন আমরা প্রায় 30,000-এর মতো চ্যাট রুম ক্রিয়েট হয়ে যায়। খুবই ভালো অ্যাডাপশন ছিল, এখনও ইউজাররা বেশ ভালো ইউজ করতেছে। আর এআই নিয়ে আমাদের আরও কিছু ফিউচারিস্টিক প্ল্যানসও আছে। 3 Blue 1 Brown একটা ইউটিউব চ্যানেল আছে, ওরা ওখানে বেসিকলি ক্যালকুলাস অ্যান্ড সায়েন্সের ডিফারেন্ট জিনিসগুলো গ্রাফিক্যালি বোঝানো হয়, ভিজুয়ালি বোঝানো হয়, এসেন্স অফ ক্যালকুলাস, এই ধরনের ভিডিওস আছে। তো আমরা ওই ধরনের ভিডিও করতে চাই, কমপ্লিটলি এআই জেনারেটেড। চর্চা এআই দিয়ে বানাবে, এবং চর্চা এআই কিন্তু এনসিটিভি বই দিয়ে ট্রেন করে। সো ভাষাটা, ইকুয়েশনসগুলো সবগুলাই হবে ইউজারদের বইয়ের আলোকে। সো উই ওয়ান্ট টু লঞ্চ দ্যাট। ভাইয়া, তোমাদের ওভারঅল যে স্ট্রাকচারটা দাঁড় করানো হয়েছে, প্লাস এখানে এআই এর ইন্টিগ্রেশন এবং গেমিফিকেশন সব কিছু মিলে, মানে ইট গিভস ইট রিয়েলি সলিড বেস, যে এখন তুমি চর্চাকে নিয়ে শুধুমাত্র এই যে ভর্তি পরীক্ষা বা জব প্রিপারেশন এরকম না, তুমি আরও অনেক কিছু নিয়ে এক্সপ্লোর করতে পারো। এক্স্যাক্টলি ভাই। তো আমরা তো এখানে যে তোমার কাছে অল্প কতক্ষণ ধরে শুনে আমরা এটার অনেক অপরচুনিটি দেখতেছি, বাট তোমার চোখে এটার অপরচুনিটি বা এটার আসলে কোথায় নিয়ে যেতে চাচ্ছ, মানে এটার গোলটা কি? চর্চা আগামী 5 বছর বা 10 বছর পর আসলে কোথায় যাচ্ছে ইনশাল্লাহ? চর্চা হ্যাজ টু বি দ্য নাম্বার ওয়ান এডটেক, অ্যান্ড চর্চা বাংলাদেশে যেটা করবে সেই জিনিসটা আরও ডিফারেন্ট কান্ট্রিতে করবে। এটা আমাদের আগামী 5 বা 10 বছরের প্ল্যান, আগামী 5 বছরের প্ল্যান টু বি ভেরি এক্স্যাক্ট। চর্চা এখন শেখাইতেছে, শুধু প্র্যাকটিস করাইতেছে, তাই না? মানে চর্চাতে এসে কোনো কিছু করতে হইলে তাকে আগে থেকে ওই চ্যাপ্টার বা সাবজেক্টটা জানতে হবে। তো আমরা চাই
এমনভাবে আমাদের প্র্যাকটিস এক্সামগুলো ডিজাইন করা বা আমাদের কন্টেন্টগুলো ডিজাইন করা যাতে একটা স্টুডেন্ট যখন চর্চাতে আসবে সে আগে থেকে যদি ওটা নাও জেনে থাকে তারপরে অন দ্য প্রসেস প্রবলেম সলভিংয়ের মাধ্যমে জিনিসটা শিখে ফেলবে। আমার কাছে মনে হয়েছে যে লার্ন বাই ডুইং বা অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করতে করতে যদি শেখা যায় এইটা অনেক দিন মনে থাকবে, অনেক দিন এটা কার্যকর থাকবে। তো চর্চা এই ফিলোসফিতে বিলিভ করে অ্যান্ড এই জিনিসটা আমরা করতে চাই উইদিন দিস ইয়ার আর কি, যে লার্নিংয়ের পার্টটা অ্যাড করতে চাই। আমাদের কাছে মনে হয়েছে যে চর্চা প্র্যাকটিসে মোটামুটি ভালো করতেছে এখন, স্টুডেন্টরা প্র্যাকটিসের জন্য চর্চা অ্যাপ ইউজ করতেছে, বাট প্র্যাকটিসের মাধ্যমে শেখার পার্টটা আমাদের এই বছর আমরা এক্সপ্লোর করতে চাই। অ্যান্ড উই ওয়ান্ট টু অ্যাড যে কমিউনিটি ফিচার্স, যে একটা স্টুডেন্ট তার ক্লাসরুমে যে ফ্রেন্ডসদের পায় সেই ফ্রেন্ডসদের যেন চর্চা অ্যাপে এসেও ডিসকভার করতে পারে, সে যেন যে ফার্স্ট বয়কে পায়, সে যেন তার দুষ্ট ফ্রেন্ডটাকে পায়, অ্যান্ড এই পুরা ফিলটা হচ্ছে চর্চা অ্যাপে পায়। এটা আমরা করতে চাই, দ্যাটস দ্য ভিশন অ্যাকচুয়ালি। আজকের এপিসোডটা আমি যখন শুরু করব আমার আসলে কোনো এক্সপেকটেশন ছিল না। ছোটো ভাই রাজশাহীর আসছে, কী গল্প বলবে আমি জানিও না, সাজাদের সাথে আগে ডিসকাশন হয়েছে, বাট ডিসকাশন যে এইদিকে যাবে এটা আমার এক্সপেকটেশন ছিল না। আমি লিটারালি ওয়ার্ড হয়ে গেছে। আমি লাস্টে আমার রিয়াকশনগুলো কন্ট্রোল করার চেষ্টা করছি, বাট আমি পারিনি। আমি ভেরি সরি ফর দ্যাট, প্লিজ আমাকে বকা দিন না। সো প্রাউড অফ ইউ মাশাআল্লাহ। যে মাশাআল্লাহ তুমি এখন পর্যন্ত গ্র্যাজুয়েশন করোনি, তার আগেই যেটা তুমি করে ফেলছো, দিস ইজ সাচ অ্যান ইন্সপিরেশন ফর মি, for us, and hopefully for a lot of people who are watching. Best of luck to you এবং অনেক অনেক দোয়া থাকলো। আপনারাও দোয়া করবেন ছেলেটার জন্য, সাপোর্ট করবেন, সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, ডাউনলোড করবেন। কোনো সাজেশন থাকলে অবশ্যই বলবেন যে আরও কীভাবে ইমপ্রুভ করতে পারে সেটা কমেন্ট সেকশনে জানাবেন বা তাদের সাথে কন্ট্যাক্ট করে জানাতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টু দিস এপিসোড। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।